নমস্কার। আজকের গল্প আমি ছবি আঁকি নে, আঁকে আমার মন। লেখিকা মহাশ্বেতা দেবী। দুনিয়াতে সকলকে দিয়ে সব কাজ হয় না। বিশেষ বিশেষ কাজ বিশেষ বিশেষ লোকের হাতে পড়ে উৎকর্ষ লাভ করে। সবাই যদি সব পারত তাহলে তো দুনিয়ার চেহারাই যেত বদলে। রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন বলেই তিনি সারা বিশ্বের রবীন্দ্রনাথ। কলম না ধরে যদি আমদানি রপ্তানির ব্যবসা করতেন, তিনি তাহলে কি মগনলাল ধুনধুনিয়ার মতো বিখ্যাত হতে পারতেন? গান গেয়েছেন বলেই ফৈরাজ খাঁ শ্রদ্ধেয় আমাদের চোখে। গান না করে যদি মুদির দোকান দিতেন তিনি, তাহলে কি তাঁর দিকে আমি তুমি চেয়ে দেখতাম? ইত্যাদি ইত্যাদি। এত কথা বোঝালাম বসন্তকে, কিন্তু তবু সে বুঝবে না। ব্যাপারটা খোলসা করে বলা অবশ্যই দরকার। বসন্ত আমার বন্ধু হেমন্তর ছোট ভাই। হেমন্ত মনস্তাত্ত্বিক, বসন্ত শিল্পী। আর্ট স্কুল থেকে পাশ করেছে বছর দুয়েক হলো। তারপর থেকেই জীবজন্তুর ছবি আঁকছে সে। কেমন করে যে তার শিল্পী মন চার ঠেঙোদের কাছ থেকে প্রেরণা পায় সে কথা আমি বুঝতাম না। সম্প্রতি অবশ্যই হেমন্ত তা বুঝিয়ে দিয়েছে। সে বলেছে, ছোটবেলা থেকে বাপ মা দাদারা সবাই বসন্তকে পাঁঠা, গাধা, উল্লুক, শুয়ার, বাঁদর, রামছাগল ইত্যাদি বলে গালাগালি দিয়ে দিয়ে বসন্তের অবচেতন মনে মনুষ্যতর জীবদের প্রতি একটি করুণা ও সহানুভূতির গোপন উৎস রচনা করেছেন। এই জন্যই যেদিন থেকে বসন্ত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেদিন থেকে তুলির মাধ্যমে সে প্রকাশ করে চলেছে জানোয়ারদের মর্মবেদনা। সত্যি সত্যি বসন্ত জানোয়ারদের অবচেতন মনের ব্যাপারটা ভালো বোঝে। চাঁদ দেখলে ঘোড়ার যে মনে পড়ে আদিম যুগের কথা, সে কথা বসন্ত পূর্ণিমা ও অশ্ব ছবি আঁকার আগে আমরা ভাবতেও পারিনি। যা হোক, আঁকা এবং সার কথা হলো, এই বসন্ত গত 2 বছর ধরে গোটা 40 জীবজন্তুর ছবি এঁকেছে। এক্সিবিশন করেছিল একটা, সুধী সমাজে বিশেষ আদর পায়নি। তবু মিসেস দফাদার কিনেছেন গোটা 6। ওই ছবিগুলো দেখলেই নাকি মিস্টার দফাদারের কলিকের ব্যথা কমে যায়। শুনেছি তার বাড়ি সুরভি স্বপ্নের দোতলায় নীল কাঁচের ঘরে ছবিগুলো রাখা আছে। ছবিগুলো তাতে আরও ইফেক্টিভ হয়েছে শুনিয়েছি, দেখিনি। একদিন দেখে আসবো না হয়। কিন্তু সমস্যা অন্যত্র। ইদানিং বসন্ত তার বাবার পোর্ট্রেট আঁকতে গিয়ে যা এঁকেছিল তাতে নাকি মানবীয় ছাপ বিশেষ কিছু ফোটেনি। ছবিটা দেখে বসন্তকে তার বাবা ত্যায্যপুত্র করেছেন। বলেছেন, বসন্ত যদি তাঁদের মোষের ঘাঁটাল দেখাশোনা করে, তার বিনিময়ে তাকে খেতে পড়তে দেবেন। নয়তো আর তিনি তার ওসব লক্ষ্মী ছাড়া শখকে প্রশ্রয় দিতে নারাজ। এ কথা বলার পর বসন্ত এলো আমার কাছে। বলল, রজতদা, আমায় বাঁচাও। আমি বললাম, দেখো বসন্ত, তোমার শিল্পী সত্তার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু তোমার বাবার প্রস্তাবটাও তো মন্দ নয়। বলো কি, মোষদের তত্ত্বাবধান করে মাসে মাসে যদি গোটা 30 টাকা পাও তো? ও কি বসন্ত বুকের কাছটা খিমচে ধরে কাতর আর্তনাদ করে উঠল। তারপর বলল, না না না, পেট কামড়াচ্ছে না, মনে ব্যথা পেয়েছি, বুকটাই ভেঙে যাচ্ছে। ও রজতদা, তুমি এমন কথা বলতে পারলে? তুলি ছেড়ে শেষকালে আতসের দুধে 1.5 জল মেশানোর কারবার। উফ! বুঝলাম বসন্তকে বোঝানো বৃথা। বললাম, কি করতে চাও বলো, আমি কি করতে পারি তোমার? বসন্ত বলল, আপাতত গোটা কয় টাকা ধার দাও, কিন্তু তাতে তো আমার সমস্যার পাকাপাকি সমাধান হবে না।
অথচ এখন তোমার হাতেই আমার জীবন বাঁচানোর ভার। আশ্চর্য হলাম। তখন বসন্ত বিশদ করে বলল, ও বিশ্বস্ত সূত্রে জেনেছে সুবিখ্যাত মারোয়াড়ি ধনী হরভজন শেঠ গত 20 বছর ধরে মশলার কারবার করছেন। সম্প্রতি ব্যাংকে কয়েক লাখ টাকা, কলকাতায় 30খানা বাড়ি, 15খানা গাড়ি, 13টি পুত্র কন্যা ইত্যাদি পার্থিব সম্পত্তি সব জমা করবার পর হরভজনের স্বপ্নাদেশ প্রাপ্তি হয়েছে। তিনি স্বপ্ন দেখেছেন স্বয়ং সরস্বতী তাঁকে বীণা তুলে শাসাচ্ছেন। বলছেন, ওরে হরভজন, সারা জীবন শুধু লক্ষ্মীর আঁচল আর গণেশের সুঁড় নিয়ে কারবার করলি, আমার কমলবনের ধার মাড়ালি না। এতে দেবলোকে আমার মান থাকছে না। লক্ষ্মী তো সদা সর্বদা আঁচল ফরফরিয়ে কথা শুনিয়ে যাচ্ছে। এর যদি বিহিত না করো তবে কপালে দুঃখ লেখা আছে। এই স্বপ্ন দেখার পর হরভজনের মনে সাহিত্য, শিল্প ইত্যাদির উপর একটু ঝোঁক এসেছে। তিনি ঠিক করেছেন আগামী 3 মাসে তিনি 30,000 টাকা খরচ করবেন চারুকলা বাবদে। সাহিত্য বাবদে যে 10,000 টাকা খরচ করবার কথা ছিল সেটা নাকি তিনি 2টো পঞ্জিকা কোম্পানিকে দিয়েছেন। তারা এন্তার পাঁজি ছাপাচ্ছে আর বিলোচ্ছে। শিল্পীদের বিষয়ে তিনি একটা স্কিম করেছেন। মাসে 1000 টাকা করে তিনি একজন শিল্পী রাখবেন মাইনে করে। সে তাঁর পরিবারের সকলের পোর্ট্রেট আঁকবে। বসন্তের বক্তব্য হচ্ছে, যেহেতু হরভজন শেঠকে ব্যবসায়িক সূত্রে আমি চিনি, সেহেতু আমার আশু কর্তব্য হচ্ছে বসন্তকে এই চাকরিটি পাইয়ে দেওয়া। বুঝলে রজতদা? বসন্ত উদাত্ত কণ্ঠে বলল। বাংলাদেশ আমার কদর বুঝল না, তাতে আমার দুঃখ নেই। কেননা মাইকেল কি কদর পেয়েছিলেন তোমাদের কাছে? রবীন্দ্রনাথকেই কি চিনেছিলে তিনি নোবেল প্রাইজ পাওয়ার আগে? আমি দুঃখ করি না। এই বাবদে 3,000 টাকা যদি পেয়ে যাই তাহলে চলে যাব ফ্রান্স অথবা আমেরিকায়। তারা আমায় চিনবে। বুঝলাম, কিন্তু বসন্ত, তুমি মানুষের ছবি তো আঁকনি কোনো দিন, ঠিক পারবে কি? এবং আরও কত কথা বললাম, সে তো গোড়াতেই বলেছি। পারবো না মানে? খেপে গেল বসন্ত। জানো, গত 2 বছরে স্রেফ ষাঁড়ই আঁকলাম দৃশ্যে, আর এ তো। আহত হলাম। বললাম, ওই তো তোমাদের দোষ। তোমাদের মতো শিল্পী অথবা একটা কিছু না হলেই তোমরা অন্যদের এত হেয় করো। বসন্ত বলল, ওসব বলে আমাকে ভোলাতে পারবে না। তুমি কথা দাও, এ চাকরি তুমি জোগাড় করে দেবে আমাকে, নইলে তোমার চোখের সামনে। বলে অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে একগাছা রিবন বার করে বলল বসন্ত, তোমারই বোন রিনার রিবন গলায় দিয়ে আত্মহত্যা করব আমি। সে দৃশ্য সইতে পারবে? ভয় পেয়ে গেলাম। বললাম, না না, অমন করো না। আজ এসো, আমি সাধ্যমতো চেষ্টা করব। আজ এসো বসন্ত। চিন্তায় পড়ে গেলাম রিনার জন্যেও। রিনা আমার একটি বোন, একটু আদরের। কে জানতো মেয়েটার এমন হতচ্ছাড়া পছন্দ। বললাম, দেখ রিনা, শেষকালে বসন্তকে তুই। মানে? রীতিমতো চটে গেল রিনা। সব কথা শুনে বলল, স্রেফ ধাক্কা দিয়ে গেছে। মেয়েদের রিবন চুরি করা ওর চিরকেলে অভ্যাস। সাইকোলজিতে একে কি বলে হেমন্তদার কাছে জেনে নিও। আমার মতে ওকে মার লাগানোই শ্রেয়। কিন্তু দাদা, এ চাকরিটা ওকে জোগাড় করে দিও, নইলে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দিনে 4খানা করে চিঠি লিখছে, বিদিকিচ্ছিরি সব ছবি এঁকে পাঠাচ্ছে। হরতনের মধ্যে তীর এঁকে এঁকে তাতে নাম লিখলো আমার। চাকরি করলে এসব রোগ তো সারবে নাকি বলো?
বলে মিষ্টি করে তাকালো রিনা। বলল, কি ভাবছো তুমি দাদা? কালই তোমাকে রুমাল সেলাই করে দেব দুটো। সব দিক দেখে শুনে মনে হলো বসন্তকে চাকরি জোগাড় না করে দিলে আমার জীবনেও টালমাটাল আসতে পারে। কাজেই হরভজন শেঠকে বলে কয়ে বসন্তর চাকরিটা জোগাড় করে দিলাম। চাকরি করছে বসন্ত, এই পর্যন্ত জানি। তার বেশি খবর নেওয়ার সময়ও নেই, প্রয়োজনও বোধ করিনি। কাজেই মাস দুয়েকের মধ্যে ওসব কথাবার্তা ভুলেই গেলাম। তারপর এলো সেই সুবিখ্যাত ৪ঠা মে, ১৯৫১-র ৪ঠা মে। আপনারা কি করছিলেন জানি না, স্নান করছিলেন, খাচ্ছিলেন, বিড়ি ফুঁকছিলেন, পরচর্চা করছিলেন, অফিসে যাচ্ছিলেন, মেয়েদের দিকে ট্যারচা করে তাকাচ্ছিলেন, অর্থাৎ রোজ যা যা করেন তাই করছিলেন। আমার সকালও আরম্ভ হয়েছিল গতানুগতিকভাবেই। কাগজ পড়েছি, চা খেয়েছি, আয়নার দিকে তাকিয়ে গালের ব্রণটি টিপেছি। পাশের বাড়ির মেয়েটি কলেজে যাবে, তখন তাকে দেখেছি। অর্থাৎ 10:15টার সময়ে আমার জীবনে প্রথম উল্কাপাত হলো। নিচের দরজা প্রায় ভেঙে দূর দাঁড় করে এসে হাজির হলো বসন্ত। মাথার চুল উস্কো খুস্কো, গালে এক ধাবড়া বেগুনি রং, পরনে শার্ট আর আন্ডারওয়্যার। এসেই আমার পা জড়িয়ে ধরে বলল, রজতদা, হরভজন শেঠ পুলিশ নিয়ে আসছে বুঝি? আমি তোমার বাথরুমে রইলাম, কেউ যেন না জানে। বলেই টেবিল চেয়ার উল্টে পাল্টে বসন্ত গিয়ে আশ্রয় নিল বাথরুমে। বুঝলাম বসন্ত কিছু একটা কেলেঙ্কারি করে এসেছে। রিনাকে ডাকলাম। বিপদে আপদে ও ছাড়া কেই বা আছে পরামর্শ নেবার? বললাম, তোমাদের কথা মতো চলে এখন দেখো কি আপদেই পড়া গেল। রিনা ভাবিত হলো, বলল, আপাতত আমায় 10টা টাকা দাও তো, ও বেচারাকে নিয়ে গিয়ে অন্তত নিরাপদ একটা জায়গায় তুলি। রিনার উপস্থিত বুদ্ধির প্রশংসা করলাম, কিন্তু চমৎকৃত হতে বাকি ছিল তখনও। ব্যস্ত সমস্ত হয়ে রিনা বসন্তকে নিয়ে বেরিয়ে গেল, ফিরে এলো তাকে নিয়েই। ততক্ষণে বসন্তের পরনে লুঙ্গি, নারকেল তেল দিয়ে সোজা সিথি করে চুল আঁচড়ানো সযত্নে। বলল, ভেবে দেখলাম বসন্ত কদিন আমাদের বাবুর্চি সেজে গা ঢাকা দিয়ে থাক, আমি বরং হরভজন বাবুর সঙ্গে দেখা করে ব্যাপারটার ফয়সালা করি যেমন করে হোক। বসন্ত, তুমি থাকো রান্নাঘরের আশেপাশে। তা বলে হঠাৎ মিষ্টি করে হেসে বলল, খবরদার রান্না বান্না করতে যেও না যেন, খারাপ রান্না দাদা মোটেই খেতে পারে না। আমি ফিরে এসে তোমায় দেখিয়ে দেব, তখন না হয় দেখা যাবে রান্নায় তোমার কোনো হাত আছে কি না। আচ্ছা দাদা, পিপ পিপ। বলে হঠাৎ আমার গালটা টিপে দিয়ে নেমে গেল রিনা। এতক্ষণে হতাশ হয়ে বসে পড়লাম। বললাম, বসন্ত, পাখাটা চালিয়ে দিয়ে সরে পড়ো, আমি এখন একলা থাকবো একটু। বসন্ত বলল, অমনি করে বসুন একটু, আমি আপনার পোর্ট্রেট আঁকি কেমন? ভাষা জোগালো না মুখে। বেলা 4টে নাগাদ রিনা এলো বাড়িতে, সঙ্গে স্বয়ং হরভজন শেঠ। হরভজন বাবু হাসতে হাসতে বললেন, আপনার বোন একটি জিনিয়াস। রজতবাবু, আমি আপনাকে কনগ্র্যাচুলেট করছি। আহা, এমনি যদি আমার একটি মেয়েও হতো। আমার স্তম্ভিত মুখখানা দেখে বললেন, কেমন করে কি হলো বুঝছেন না তো? ঘাড় নাড়লাম। তখন শেঠজি হাসলেন, বললেন, নিন সিগারেট ইচ্ছে করুন। রিনা দেবী তো আমাকে 3000 টাকা লোকসানের জায়গায় লাভ দেখিয়ে দিলেন কিছু। বসন্তবাবুকে আজ সকালে আমি তো পুলিশে দেব ঠিকই করেছিলাম, তারই তোড়জোড় করছি, তখন রিনা দেবী বললেন,
রিনা তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, আমি বললুম, এটা যদি আপনি মানুষের ছবি হিসাবে চালাতে চান তাহলে এর কাটতি নেই, কিন্তু আসুন এর এক্সিবিশন করা যাক। আমি বন্দোবস্ত করে দেব, পাবলিসিটি দেব আজকের মানুষের মনের ছবি। অর্থাৎ ধরো একটি মেয়ের ছবিকে যদি আধা মানুষ আধা গরু হিসেবে দেখো তাহলে তোমার রুচিতে আঘাত লাগবে ঠিকই, কিন্তু সেটাকে যদি মেয়েটির মনের পোর্ট্রেট হিসেবে ধরো তাহলেই দেখবে জিনিসটা শিল্পের পর্যায়ে উঠে গেছে। এই আর কি। শেঠজি বললেন, এসব ছবি কে কিনবে? আমি বললুম, আর কেউ না কেনে তো আমেরিকানরা কিনবে। আমার বন্ধু বিলি চেস্টান, অ্যান ক্লেভার এরা তো কিনবেই। ভারতবর্ষের সব কিছু দেখে ওরা যা লাফায়। সেদিন তো আমাদের পুরনো ঘটিটা মধ্যযুগীয় গৌড়ীয় ব্যাপার বলে চালিয়ে দিয়েছি বিলিকে, নইলে 23 টাকা দিয়ে সুরাটি চটি কিনলাম কি করে বলো? তুমি তো অমনি। যা হোক, তাছাড়া মিসেস সার্কেল, বুলা বোস, মিনি সোম এইসব মেয়েগুলোও আছে, এই আর কি। হরভজনবাবু হাসতে হাসতেই উঠলেন, বললেন, এ স্কিম যদি উতরে যায় তবে। রিনা বলল, তবে একটা পার্সেন্টেজ দেবেন আর কি। আচ্ছা চলুন এবার এক্সিবিশনটার বন্দোবস্ত করি। 7 দিন বাদে সকালবেলা রিনা আর বসন্ত নাচতে নাচতে এলো, হাতে কখানা কাগজ। আমি অবশ্যই সব কখানা কাগজই দেখেছি। সত্যি কথা বলতে কি, তখন ওদের দেখে হিংসাই হচ্ছিল। বসন্তের এক্সিবিশন ভীষণ সাড়া জাগিয়েছে। শেঠজিকে বলা হয়েছে ভগীরথের মতো তিনি নতুন একটা শিল্পধারাকে প্রাণ দিয়েছেন বসন্তকে আবিষ্কার করে। বসন্তের সব কখানা ছবিই বিক্রি হয়েছে। উপরন্তু বসন্ত আমেরিকায় গিয়ে ছবি আঁকার একটা চাকরি পেয়েছে। আমেরিকার যে সমস্ত লোক সম্প্রতি ভারতবর্ষের শিল্প সংস্কৃতি নিয়ে মাথা ঘামাচ্ছেন তাঁরা তো বসন্তকে তাদের মধ্যে আপন করে পাবার জন্যে মুখিয়ে আছেন। এত পেল তবু বসন্তের মুখে অমন ভুকা ভুকা ভাব কেন জানতে চাইলাম আমি। বসন্ত বলল, রিনাকে। আমি শশব্যস্ত হয়ে বললাম, তুমি বলতে চাও তুমি রিনাকে? রিনা বাধা দিয়ে বলল, না না, বসন্তটা গুছিয়ে বলতেই পারেনি। পারবে কি করে, শুধু ছবি এঁকেছে, কথা বলতে তো শেখেনি। তুমি কিছু ভেবো না দাদা। তারপর বসন্তকে ভ্রু নাচিয়ে বলল, বসন্ত, তোমাকে কতবার বলেছি দাদা অমনি সেনসিটিভ, দাদার সঙ্গে অমনি করে কথা বলো না। চলো, আজ কোনো কথা নয়, আজ তোমাকে নিয়ে যাব জু গার্ডেনে অথবা ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের আশেপাশে। ভালো করে বলতে শেখাই, তারপর বলো, নাকি বলো দাদা? বলে বেরিয়ে যেতে যেতে বলল, তুমি কিচ্ছু ভেবো না দাদা, আজ আর তোমাকে আমরা মোটেও জ্বালাতে আসবো না। বসন্তটা যেন কি বলে বেরিয়ে গেল ওরা।